আরমান এবং তার ছোট্ট একটি টিম, যারা সবাই কিনা মূলত ছিল ওশিয়ানগ্রাফার। তাদের মূল কাজ হচ্ছে সাবমেরিনে করে সমুদ্রের তলদেশে যাওয়া এবং সেখানকার বিভিন্ন বিষয় নিয়ে রিসার্চ করা। তো এভাবেই একদিন তারা পুরো টিম মিলে সমুদ্রের হাজার হাজার কিলোমিটার নিচের একটি মিশনে যায়। কিন্তু যখন তারা সেই মিশন থেকে ফিরে আসে, তখন ঘটে যায় অদ্ভুত এক রহস্যময় ঘটনা। কারণ ফিরে এসে তারা দেখতে পায় যে পুরো পৃথিবীতে একজন মানুষও নেই। পুরো পৃথিবীর সমস্ত জায়গা ফাঁকা পড়ে আছে এবং সমস্ত পৃথিবীর মানুষ মারা গিয়েছে, আর তারাই এখন ছিল পৃথিবীর শেষ জীবিত মানুষ। কিন্তু এই এক রাতের মধ্যে তাদের সঙ্গে এমন কি ঘটেছিল? কেনই বা পৃথিবীর সমস্ত মানুষ এভাবে গায়েব হয়ে গিয়েছে? আর পৃথিবীতে এখন যারা বেঁচে আছে তারাই বা এখন কি করবে? তারা কি এই মানবহীন পৃথিবীতে সার্ভাইভ করতে পারবে? সেটাই আমরা দেখব আজকের এই মুভিটির গল্পে। তাহলে চলুন ঘুরে আসা যাক অদ্ভুত এক রহস্যময় মানবহীন পৃথিবীর গল্প থেকে। তো গল্পটি শুরু হয় একটি মিলিটারি রিসার্চ সেন্টারে, যেখানে আমরা অ্যামি নামক একটি মেয়েকে দেখতে পাই। অ্যামি ছিল এখানকার একজন লেফটেন্যান্ট, আর সে এখানে প্রতিদিনের মতোই মিলিটারি রিসার্চ সেন্টারে স্যাটেলাইটের ডাটা চেক করছিল। কিন্তু আজকে তার কাছে স্যাটেলাইটের ডাটাগুলো অনেক অদ্ভুত মনে হচ্ছিল। সে এখানে দেখতে পায় যে সূর্যের সোলার সিস্টেমের একটি ম্যাগনেটিক রিয়েকশন পৃথিবীর দিকে এগিয়ে আসছে, আর এই রিয়েকশন যদি ভুল করেও পৃথিবীর উপর একবার এসে পড়ে, তাহলে পৃথিবীতে আর কোনো মানুষেরই বেঁচে থাকা সম্ভব নয়। পুরো পৃথিবী ধ্বংস হয়ে সমস্ত মানুষ মারা যেতে পারে। তাই আমি এতে অনেক দুশ্চিন্তায় পড়ে যাই। এরপর আমি তার সিনিয়র অফিসারকে ডেকে এই বিষয়টি দেখাই, কিন্তু অদ্ভুতভাবে তার সিনিয়র অফিসার তাকে বলছিল যে এই ব্যাপারে সে যেন একদম চুপচাপ থাকে। তবে আমি অনেক ভালোভাবেই বুঝতে পেরেছিল যে পৃথিবীর দিকে ভয়ানক এক বিপর্যয় ধেয়ে আসছে। তাই আমি সেদিন দ্রুত তার বাড়িতে ফিরে এসে তার প্রত্যেকটি রিলেটিভসদেরকে ফোন করে, আর সে তাদের সবাইকে বলে যে যত দ্রুত সম্ভব এমন কোনো জায়গাতে গিয়ে লুকিয়ে পড়তে যেখানে কোনোভাবে সূর্যের আলো পৌঁছয় না, যেমন মাটির নিচের কোনো আন্ডারগ্রাউন্ড, কোনো বাংকার এবং অন্ধকার ধরনের জায়গাগুলোতে তাদেরকে আশ্রয় নিতে বলে। কিন্তু এমন সময় দেখা যায় যে অ্যামির বাড়ির দরজায় বেশ কয়েকজন সোলজার এসে নক করে। অ্যামি এতে ভীষণ ভয় পেয়ে যায়, আর সে তার প্রয়োজনীয় কিছু জিনিসপত্র নিয়ে তার বাড়ির পেছনের দরজা দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে আমরা আরমান নামক একজন ছেলেকে দেখতে পাই। আরমান পেশায় ছিল একজন সাবমেরিন ইঞ্জিনিয়ার। সাবমেরিন সম্পর্কিত সমস্ত ব্যাপারে তার অনেক দক্ষতা রয়েছে। তো আরমান যখন তার কাজে ব্যস্ত ছিল, ঠিক তখনই সেখানে ভিক্টোরিয়া নামক একটি মেয়ে আসে। ভিক্টোরিয়া ছিল আরমানের এক্স গার্লফ্রেন্ড। কিছু বছর আগেই কোনো এক কারণে তাদের ব্রেকআপ হয়ে গিয়েছিল, তবে বর্তমানে তারা দুজন অনেক বন্ধুত্বপূর্ণ রিলেশনশিপে রয়েছে। ভিক্টোরিয়া আবার ছিল একজন ওশিয়ান রিসার্চার। সমুদ্রের তলদেশের বিভিন্ন গাছপালা, জীবজন্তু এবং সেখানকার পরিবেশ সহ সে সবকিছুর উপর রিসার্চ করে থাকে। তো ভিক্টোরিয়া এখানে আরমানকে জানায় যে সে তার একটি নতুন প্রজেক্টে কাজ শুরু করতে যাচ্ছে, যেখানে তারা মোট 4 জন টিম মেম্বার থাকবে এবং তারা সবাই মিলে সাবমেরিনে করে সমুদ্রের তলদেশে যাবে। আর এই রিসার্চের জন্য তাদেরকে সমুদ্রের একদম গভীরতম অংশে যেতে হবে। ভিক্টোরিয়া তখন আরমানকে অফার দেয় তাদের এই প্রজেক্টটি কমপ্লিট করতে তাদেরকে সাহায্য করার জন্য। কারণ আরমান যেহেতু একজন সাবমেরিন ইঞ্জিনিয়ার ছিল, তাই সে তার সাবমেরিনে করে তাদেরকে সমুদ্রের গভীরতম অংশে নিয়ে যেতে পারবে। আর যদি আরমান তাদের এই কাজটি করে দেয়, তাহলে সে প্রচুর পরিমাণে টাকা পাবে। তবে এমন সময় ভিক্টোরিয়া তাকে জানায় যে তাদের এই প্রজেক্টটি স্পন্সর করেছে আরমানের বাবা, যে কিনা একজন বিলিয়নার ছিল। কিন্তু আরমান যখন এটা জানতে পারে, তখন সে আর এই প্রজেক্টটিতে কাজ করতে চায় না। কারণ আরমানের সঙ্গে তার বাবার সম্পর্ক খুব একটা ভালো ছিল না। যদিও আরমানের বাবা তাকে অনেক ভালোবাসে, কিন্তু আরমান তার বাবাকে একদমই পছন্দ করে না। কারণ তার বাবার অনেক টাকা পয়সা ছিল, কিন্তু এই সমস্ত টাকাগুলো তার বাবা অবৈধ উপায়ে উপার্জন করত, যেটা তার কখনোই পছন্দ ছিল না। তাই সে অনেক বছর আগেই তার বাবার কাছ থেকে আলাদা হয়ে যায় এবং নিজেই একজন সাবমেরিন ইঞ্জিনিয়ার হিসেবে কাজ শুরু করে দেয়। তো এসব কারণে আরমান ভিক্টোরিয়ার প্রস্তাব ফিরিয়ে দেয়। তবে যাওয়ার আগে ভিক্টোরিয়া আরমানকে এটা বলে যায় যে মিশনটি তাদের জন্য কতটা জরুরি। তাই ভিক্টোরিয়া তাকে অনেক অনুরোধ করে যায় যাতে করে সে এই প্রজেক্টটিতে জয়েন করে। এবার সেদিন রাতের বেলা আরমান অনেক দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ একেই তো ভিক্টোরিয়া তাকে অনেক অনুরোধ করে গিয়েছে, তারপর তার টাকারও অনেক প্রয়োজন ছিল। তাই আরমান মনে মনে চিন্তা করে যে এই প্রজেক্টে তার বাবা স্পন্সর করলেই বা কি আসে যায়, সে তো নিজের পরিশ্রম দিয়ে তারপর টাকা নেবে। তাই অনেক চিন্তা ভাবনা করে আরমান সেই প্রজেক্টে জয়েন হওয়ার সিদ্ধান্ত নেয়। আর পরের দিন সকালবেলায় সে ভিক্টোরিয়াকে বিষয়টি জানানোর জন্য সোজা ভিক্টোরিয়ার হোটেলে চলে যায়, যেখানে ভিক্টোরিয়ার রুমে ফ্রেডি নামক একজন ব্যক্তি ছিল। আর এই ফ্রেডি ছিল ভিক্টোরিয়ার ফিয়ন্সে, যাকে সে কিছুদিনের মধ্যেই বিয়ে করতে চলেছে।
বিষয়টি দেখে আরমানের কাছে কিছুটা খারাপ লাগে, কারণ কোনো না কোনো জায়গা থেকে সে এখনও ভিক্টোরিয়াকে ভালোবাসত। আর ফ্রেডিও তাদের সঙ্গে তাদের মিশনটিতে যাবে, তবে ফ্রেডি সাবমেরিনে নয়, বরং সে একটি শিপে থেকে তাদের টেকনিক্যাল বিষয়গুলোর উপর নজর রাখবে। আরমান তখন ফ্রেডির সঙ্গে পরিচিত হয়, আর সে তাদেরকে জানায় যে সে তাদের সঙ্গে মিশনটিতে যেতে রাজি। আর সেদিন রাতের বেলায় তারা তাদের মিশনটিতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তাই এই মিশনটি সবাই একটি জাহাজে এসে উপস্থিত হয়। জাহাজটিতে আরমান এবং ভিক্টোরিয়া ছাড়াও আরও বেশ কিছু মানুষ এসেছিল। তাদের মধ্যে ছিল আরমানের বেস্ট ফ্রেন্ড ব্যানসন, আর ভিক্টোরিয়া টিমে ফিলিক্স এবং রিনা নামক একটি মেয়ে ছিল। এবার তারা সবাই মিলে জাহাজে করে রওনা হয় সমুদ্রের মাঝখানে যাওয়ার উদ্দেশ্যে, যেখানে তাদের সাবমেরিনটি ছিল। এরপর যখন তারা পুরোপুরি প্রস্তুতি নিয়ে তাদের সাবমেরিনটিতে নামতে যাবে, ঠিক তখনই সেখানে তাদের জাহাজের ক্যাপ্টেন চলে আসে। আর ক্যাপ্টেন এখানে তাদের সবাইকে জানায় যে এশিয়াতে যে সমস্ত জায়গাতে এখন সূর্য উঠছে সেখান থেকে নানা ধরনের খবর আসছে, যে সেখানে নাকি আজকে অনেক অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে। তাই তারা সবাই যেন সাবধানে থাকে। তো তাদের প্রজেক্টের পুরো টিম মিলে তখন তাদের সাবমেরিনে চলে যায়, আর তাদেরকে তথ্য পাঠানোর জন্য জাহাজে থাকে ফ্রেডি এবং ক্যাপ্টেন। এদিকে আরমান খুব সুন্দরভাবে তাদের সাবমেরিনটি পরিচালনা করে কিছুক্ষণের মধ্যে সাবমেরিনটিকে সমুদ্রের একদম গভীরে নিয়ে যায়। কিন্তু যখন তারা সমুদ্রের একদম গভীরে চলে আসে, তখন তারা এখানে খুবই অদ্ভুত একটি বিষয় দেখতে পায়। সেটা হলো সমুদ্রের বিভিন্ন জায়গায় জায়গায় আলোর মতো কিছু একটা দেখা যাচ্ছে। আরমান এতে বেশ অবাক হয়ে যায়। তো এবার সমুদ্রের নিচে এসেই তারা তাদের কাজ শুরু করে দেয়। এরপর যখন 12 ঘন্টা সময় পূরণ হয়ে যায়, তখন তারা আবারও সমুদ্রের নিচ থেকে উপরে চলে আসে। এরপর তারা শিপে যাওয়ার জন্য রেডিওর মাধ্যমে শিপের ক্যাপ্টেনের সঙ্গে কানেকশন তৈরি করার চেষ্টা করছিল, কিন্তু অনেকবার ব্যর্থ হওয়ার পর যখন তারা কানেকশন তৈরি করে ফেলে, তখন তাদেরকে অনেকবার ডাকার পরও কেউই তাদেরকে রেসপন্স করছিল না। তারা বুঝতে পারছিল না যে তাদের কি হয়েছে আর কেনই বা কেউ রেসপন্স করছে না। তাই তারাই তখন সাবমেরিনটিকে জাহাজের কাছে নিয়ে যায়, আর একটি রশির সাহায্যে তারা জাহাজে চড়ে। এরপর আরমান এবং ভিক্টোরিয়া ফ্রেডি এবং জাহাজের ক্যাপ্টেনকে খুঁজতে থাকে। কিন্তু এমন সময় তারা যখন জাহাজের কন্ট্রোল রুমের কাছে যায়, তখন তারা সেখানে ফ্রেডির একটি ভিডিও পায়, যেটা ফ্রেডি তাদের জন্য রেখে গিয়েছিল। ফ্রেডি এখানে ভিক্টোরিয়া এবং তার পুরো টিমকে উদ্দেশ্য করে বলে, তোমরা যখন সাবমেরিন থেকে ফিরে আসবে তখন রাত থাকবে, তাই আমি তোমাদেরকে নিয়ে চিন্তা করছি না। তবে তোমাদেরকে আমি অনেক গুরুত্বপূর্ণ একটি তথ্য জানাতে চাই। তোমরা সমুদ্রের নিচে যাওয়ার পর যখনই আমাদের পাশের দেশে সূর্য উঠেছিল, ঠিক তখনই হঠাৎ করে কোনো এক কারণে সমস্ত মানুষ মারা যেতে শুরু করেছিল। এমনকি একদিনই তো এশিয়ার লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছে। আর আমরা যখন এই নিউজটি পেয়েছি, তখন আমরা সঙ্গে সঙ্গে একটি আইল্যান্ডে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, যেখানে একটি আন্ডারগ্রাউন্ড বাংকার আছে। সেখানে সূর্যের আলো কোনোভাবেই পৌঁছবে না। তাই তোমরা যদি আমার ভিডিওটি দেখে থাকো, তাহলে তোমরাও এমন একটি জায়গাতে লুকিয়ে পড়ো যেখানে সূর্যের আলো পৌঁছয় না। ফ্রেডি তাদেরকে আইল্যান্ডের লোকেশনটিও বলে দেয়। তাই ভিক্টোরিয়া আরমান তখন আর দেরি না করে জাহাজ থেকে সমস্ত খাবার পানি এবং তাদের প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে নেয়। আর তারা সোজা তাদের সাবমেরিনে গিয়ে সে আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়, যেটার ব্যাপারে ফ্রেডি তাদেরকে বলেছিল। এবার কিছু সময়ের মধ্যেই তারা সে আইল্যান্ডের কাছে পৌঁছে যায়। এরপর যখন তারা তাদের সাবমেরিনটিকে সেখানে বেঁধে দিচ্ছিল, ঠিক তখনই সেখানে আরও অনেক বড় একটি সাবমেরিন চলে আসে। আর এই সাবমেরিনটি ছিল তাদের দেশের ন্যাশনাল নেভির সাবমেরিন। তো সেই সাবমেরিনের একজন অফিসার আরমানের কাছে আসে, আর তারা সবাই এখানে একে অপরের সঙ্গে পরিচিত হয়। আরমান সেই অফিসারের কাছ থেকে জানতে পারে যে তারাও সেই বাংকারের দিকেই যাচ্ছে। তবে এমন সময় আবার ভিক্টোরিয়ার কাছে ফ্রেডির আরও একটি ভিডিও আসে, যেখানে ফ্রেডি শত শত মানুষের সঙ্গে সেই বাংকারের মধ্যে যাচ্ছিল। কিন্তু এখানকার সবাই এই দ্বীপটির সম্পর্কে জানত, তবে এটা জানত না যে বাংকারটি মূলত কোথায় আছে। আর তাদের কাছে খুব বেশি সময় নেই যে তারা বাংকারটিকে খুঁজে বের করবে। তাই তারা সবাই তখন সেই দ্বীপ থেকে সোজা তাদের শহরের দিকে রওনা হয়, যাতে করে সেখানে গিয়ে তারা এই আন্ডারগ্রাউন্ডের বাংকারটির ব্যাপারে জানতে পারে। কিন্তু যখন তারা শহরে এসে পৌঁছয়, তখন তারা শহরের পরিস্থিতি দেখতে পেয়ে একদম অবাক হয়ে যায়, কারণ পুরো শহর যেন একদম ধ্বংস হয়ে গিয়েছিল। এমনকি শত শত মানুষের লাশ রাস্তায় পড়ে আছে, যদিও লাশগুলোর শরীরে কোনো রকমের ক্ষত বা সূর্যের আলোতে পুড়ে যাওয়ার কোনো চিহ্ন ছিল না, কিন্তু প্রত্যেকটি মানুষের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ভিতর থেকে একদম জ্বলে গিয়েছিল। এসব দেখে সবাই অনেক ভয় পেয়ে যায়। এভাবেই যত বেশি তারা শহরের দিকে এগিয়ে যাচ্ছিল, তারা তাদের সামনে তত বেশি লাশ দেখতে পাচ্ছিল। তবে এমন সময় সেখানকার অফিসারকে তাদেরই একজন টিম মেম্বার ফোন দেয়, আর জানায় যে সে এখানকার ব্যাংকের মধ্যে একজন মানুষকে জীবিত পেয়েছে। তাই তারা সবাই তখন দৌড়ে সেই ব্যাংকে চলে যায়। এদিকে এখন তাদের কাছে আর মাত্র 30 মিনিটের মতো সময় ছিল, কারণ 30 মিনিট পরে সূর্যোদয় হবে।
তাই 30 মিনিটের মধ্যেই তাদেরকে যেভাবেই হোক লুকিয়ে পড়তে হবে। এদিকে সেই সাবমেরিন অফিসার সবাইকে তাদের সাবমেরিনে ফিরে আসতে বলে, কারণ তা না হলে এখানে থাকলে তারা মারা যাবে। আর অন্যদিকে ভিক্টোরিয়া এবং আরমান তখনও সেই বাংকারটিকে খোঁজার চেষ্টা করছিল। আর অন্যদিকে দেখা যায় যে সেই নেভি অফিসারের কয়েকজন সদস্য ব্যাংকের ভোল্টের ভেতরে চলে যায়। আর তারা এমন পরিস্থিতিতেও সেখানকার টাকাগুলোকে লুট করতে চাইছিল, যেটা দেখে তাদের চিফ তাদের উপর প্রচণ্ড রেগে যায়। তবে এমন সময় আবার সেখানকার ভোল্টের দরজা অটোমেটিকভাবে লক হয়ে যায়। আর সমস্ত সদস্যরা ভোল্টের ভেতরে থাকলেও অল্টার নামক একজন ব্যক্তি ভোল্টের বাহিরেই ছিল, কিন্তু সে তো এই দরজার পাসওয়ার্ড জানত না। তাই হাজার চেষ্টা করেও কোনোভাবেই সে দরজাটিকে খুলতে পারছিল না। তারপর অল্টান অনেক সময় ধরে চেষ্টা করে তাদেরকে ভোল্টের ভেতর থেকে বাহিরে আনার জন্য, কিন্তু কোনোভাবেই সে তাদেরকে আর কোনো সাহায্য করতে পারে না। এদিকে তার হাতে আর মাত্র 15 মিনিটের মতো সময় ছিল, তাই সে বাধ্য হয়েই তখন গাড়ি নিয়ে তাদের সাবমেরিনের উদ্দেশ্যে রওনা হয়। আর অল্টান যখন সাবমেরিনে ফিরে আসে তখন বাকি সদস্যদেরকে না দেখতে পেয়ে অফিসার প্রচণ্ড রেগে যায়। বিশেষ করে সে আরমান এবং ভিক্টোরিয়ার উপর রেগে গিয়েছিল, কারণ তাদের জন্যই তারা মূলত সেই এরিয়াতে গিয়েছিল। এদিকে ভিক্টোরিয়াদের টিমে ভেনা নামক যে মেয়েটি ছিল সে এখানে নিউজের মাধ্যমে সূর্যের এই ভয়ানক তাপমাত্রা সম্পর্কে জানার চেষ্টা করছিল। নিউজটিতে বলা হয়েছে যে প্রতি 11 বছর পর পর সূর্য নিজের পোলারাইজেশন চেঞ্জ করে। এটি মূলত সূর্যের খুবই স্বাভাবিক একটি প্রক্রিয়া, কিন্তু এবার যখন সূর্য নিজের পোলারাইজেশন চেঞ্জ করছিল তখন হঠাৎ করে সোলার সিস্টেমে অদ্ভুত এক ধরনের পরিবর্তন ঘটে, যার ফলে পোলারাইজেশনে এক ধরনের ম্যাগনেটিক শক্তির উৎপন্ন হয়ে যায়। এতে করে সূর্য পৃথিবীর কয়েক ইঞ্চি কাছে চলে আসে। আর সূর্যের এইভাবে কাছে চলে আসার ফলেই সূর্যের তাপমাত্রায় এখন মানুষ মারা যাচ্ছে। অন্যদিকে আরমান এবং ভিক্টোরিয়া সেই জায়গাটিকে চিনতে পেরে অনেক দ্রুত সময়ে সেখানে পৌঁছে যায়। আর তারা আন্ডারগ্রাউন্ডে সেই বাংকারটিকেও খুঁজে পেয়ে যায়। কিন্তু যখন তারা সেই বাংকারের ভেতরে প্রবেশ করে তখন তারা দেখতে পায় যে বাংকারের মধ্যে থাকা একজন মানুষও বেঁচে নেই, সবাই এখানে মারা গিয়েছে। অর্থাৎ এই বাংকারও তাদেরকে সূর্যের আলো তীব্রতার হাত থেকে বাঁচাতে পারেনি, যেটা দেখে আরমান এবং ভিক্টোরিয়া আরও অনেক ভয় পেয়ে যায়। আর এমন সময় তারা সেখানে ফ্রেডিকেও দেখতে পায়, যে কিনা মারা গিয়েছে। ভিক্টোরিয়া এতে অনেক ভেঙে পড়েছিল, কারণ ফ্রেডি অনেক ভালো একজন মানুষ ছিল আর সে তাকে অনেক ভালোবাসত। কিন্তু আরমান তখন তাকে সান্ত্বনা দেয়। তাদের কাছে এখন খুবই কম সময় ছিল, তাই আরমান তখন কোনো মতে ভিক্টোরিয়াকে তার সঙ্গে করে গাড়িতে নিয়ে আসে। আর অনেক দ্রুত সময়ে তারা গাড়ি চালিয়ে নেভি অফিসারদের সাবমেরিনের কাছে চলে আসে। তবে এখানে নেভি অফিসার তো তাদের উপর প্রচণ্ড রেগেছিল, কারণ সে ভাবছিল যে তাদের জন্যই তাদের অন্যান্য সদস্যরা ফেঁসে গিয়েছে। তাই সে কোনোভাবেই আরমান এবং ভিক্টোরিয়াকে তাদের সাবমেরিনে প্রবেশ করতে দিতে চাইছিল না। তবে এখানে ভিক্টোরিয়ার টিমের কয়েকজন সদস্য আশ্রয় নিয়েছিল। তারা চাইছিল আরমান এবং ভিক্টোরিয়াকে এখানে আসতে দেয়া হোক। আর এমন সময় সেখানকার মেন চিফ অফিসারকে বলে যে এখন কোনো বিষয় নিয়ে রাগ দেখানোর সময় নয়, কারণ এখন তাদেরকে যতটুকু সম্ভব মানুষদেরকে বাঁচাতে হবে, তা না হলে পৃথিবীতে কোনো মানুষই থাকবে না। চিফের কথা শুনে ভিক্টোরিয়াদের টিমের সবাই বুঝতে পারে যে নেভি সাবমেরিনের মধ্যে চিফে হচ্ছে সবচাইতে ভালো মনের মানুষ। তো এবার আরমান এবং ভিক্টোরিয়াকে সাবমেরিনে প্রবেশ করতে দেয়া হয়। আর সাবমেরিনটি আস্তে আস্তে সমুদ্রের গভীরে যেতে থাকে। তো এই সাবমেরিনে এখন নেভি সোলজাররা বাদে আরও 5 জন সদস্য ছিল, আর এই 5 জনই ছিল ভিক্টোরিয়া টিমের সদস্য। তো এখানকার নেভি সোলজাররা তাদের 5 জনকে আলাদা আলাদা কাজ দিয়ে দেয়। কাজগুলো ছিল মূলত সাবমেরিনের বিভিন্ন অংশ দেখাশোনা করা। তো এবার সাবমেরিনটি যখন সমুদ্রের অনেক গভীরে চলে আসে তখন হঠাৎ করে এটার মধ্যে প্রচুর পরিমাণে প্রেসার ক্রিয়েট হয়ে যায়। সাবমেরিনের ইঞ্জিনে অনেক বড় একটি সমস্যা দেখা দেয়। এতে সেখানকার সবাই অনেক ভয় পেয়ে যায়। আর এই সাবমেরিনের যে চিফ ইঞ্জিনিয়ার ছিল সে সেই ব্যাংকের ভোল্টের মধ্যে আটকা পড়ে গিয়েছে। তাই এখানে ইঞ্জিন ঠিক করার মতো আর কেউই ছিল না। তবে সৌভাগ্যবশত আরমান একজন সাবমেরিন ইঞ্জিনিয়ার ছিল, তাই সে এখানে আর এক মুহূর্ত দেরি না করে কিছুক্ষণের মধ্যেই সাবমেরিনটির ইঞ্জিনটি পুরোপুরিভাবে ঠিক করে দেয়। সবাই এতে তার উপর বেশ ইমপ্রেস হয়ে গিয়েছিল। এমনকি মেন চিফ তো এখানে তার উপর এতটাই খুশি হয়ে যায় যে আরমানকে সে সাবমেরিনের মেন ইঞ্জিনিয়ার বানিয়ে দেয়। কিন্তু এখানকার কমান্ডার অফিসার তো তার উপর আগে থেকেই ভীষণ রেগেছিল, তাই সে চিফের এই সিদ্ধান্তে মোটেও খুশি ছিল না। তবে সে চাইলেও চিফের বিরুদ্ধে কোনো কিছু বলতে পারবে না। এবার দেখতে দেখতেই সময় পার হতে থাকে। তারা প্রায় বেশ কয়েকদিন ধরে তাদের সাবমেরিন নিয়ে সমুদ্রের নিচেই ছিল। তবে বর্তমানে নেভি সোলজারদের আচরণ অনেক বেশি পরিবর্তন হয়ে গিয়েছিল। তারা এখন সাবমেরিনের কোনো ধরনের কাজই করত না, বরং সমস্ত কাজ তারা ভিক্টোরিয়া এবং তার টিমের সবাইকে দিয়েই করাত। এমনকি তাদের কাজে যদি সামান্য পরিমাণ ভুল হতো তাহলে তারা তাদের সঙ্গে খুবই বাজে আচরণ করত।
এমনকি আজকে তো একজন সোলজার আরমানের বন্ধু বেনসনের গায়ে হাত দিয়ে বসে। আরমান এবং ভিক্টোরিয়া এতে প্রচণ্ড রেগে যায়, আর তারা সোজা চিফের কাছে গিয়ে এই ব্যাপারে জানায়। এবার সেদিন রাতের বেলা অল্টান এবং বাকি সোলজাররা মিলে ড্রিঙ্ক করছিল, আর অল্টান যখন এখানে ভিক্টোরিয়াকে দেখতে পায় তখন সে ভিক্টোরিয়ার সঙ্গে খুবই বাজে আচরণ করতে শুরু করে। ভিক্টোরিয়া তো এতে ভীষণ রেগে যায়। আর ঠিক এমন সময় সেখানে অলিভিয়া নামক একটি মেয়ে চলে আসে। অলিভিয়া ছিল এখানকার মেইন চিফের মেয়ে। সেও সাবমেরিনের বড় একটি দায়িত্বে ছিল, তাই সে অল্টানকে ভিক্টোরিয়ার কাছ থেকে দূরে থাকতে বলে। অল্টান এতে ভীষণ রেগে যায়, আর সে সমস্ত সোলজারদেরকে ভিক্টোরিয়া টিমের বিপক্ষে নিয়ে আসার চেষ্টা করছিল, যাতে করে তাদের সবাইকে এখান থেকে বের করে দেয়া হয়, কারণ তারা নাকি এখানে তাদের খাবার পানির মতো রিসোর্সগুলো নষ্ট করছে। আর এই বিষয়টি জানাতেই সে যখন চিফের কাছে যায় তখন চিফ অলরেডি বাকিদের সঙ্গে মিলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল যে তারা সবাই এখানে মিলেমিশে থাকবে, কারণ পৃথিবীর এমন পরিস্থিতি মোকাবেলা করার জন্য তাদের বেশি পরিমাণে মানুষ প্রয়োজন। এতে করে তাদের সবার মনোবল ভালো থাকবে। তাই চিফ এখানে অল্টানের উপর প্রচণ্ড রেগে যায়। এসব দেখে অল্টান আর এখানে কিছুই করতে পারে না। এখন সকলের সঙ্গে মিলেমিশে যাওয়ার জন্য আরমান নিজে থেকেই অল্টানের কাছে ক্ষমা চায়। এবার ভিক্টোরিয়ার টিমের ফেলিক্স নামক ছেলেটি যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন সে তার সামনে একজন সোলজারকে দেখতে পায়, যে কিনা সেখানে একটি বোম হাতে নিয়ে দাঁড়িয়েছিল। ফেলিক্স এতে অনেক ভয় পেয়ে যায়, আর সে দ্রুত সাবমেরিনের সবাইকে এই বিষয়টি জানায়। এরপর সবাই যখন ডেভিডের কাছে আসে আর তাকে বোমটি রেখে দিতে বলে, তখন ডেভিড তাদেরকে জানায় যে এতদিনে সে অনেকবার চেষ্টা করেছে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার, কিন্তু তাদের কারো কাছ থেকে সে কোনো রেসপন্স পাচ্ছে না। সে বুঝতে পেরেছে যে তারা কেউ আর বেঁচে নেই। যেখানে তার ওয়াইফ, তার সন্তান, তার পরিবারে বেঁচে নেই, সেখানে সে আর বেঁচে থেকে কি করবে। ডেভিডের কথা শুনে সবাই বুঝতে পারে যে ডেভিড এখানে বোম বিস্ফোরণ করে মরতে যাচ্ছে, কিন্তু এতে করে তো বাকি সোলজারদেরও ক্ষতি হয়ে যেতে পারে। ডেভিড কোনোভাবেই তাদের কোনো কথাই শুনতে চাইছিল না। সে যেন একদম সাইকো হয়ে গিয়েছিল। তো এবার কয়েক সেকেন্ডের মধ্যেই ডেভিড বোমটিকে বিস্ফোরণ করতেই যাচ্ছিল। তাই চিফ এখানে বাকিদেরকে বাঁচানোর জন্য সে দ্রুত ডেভিডের কেবিনটিতে ঢুকে সেখানকার দরজা বন্ধ করে দেয়, যাতে করে বাকিদের কোনো ক্ষতি না হয়। এরপর মুহূর্তের মধ্যে সেখানে বিস্ফোরণ ঘটার ফলে ডেভিড এবং চিফ দুজনেই সেখানে মারা যায় এবং সাবমেরিনের সেই কেবিনটিও বিস্ফোরিত হয়ে যায়। তবে এতে করে সাবমেরিনটির অনেক বড় ক্ষতি হয়ে গিয়েছিল, কারণ সাবমেরিনটির একটি জায়গাতে বড় একটি ছিদ্র হয়ে যায়। ফলে সেই ছিদ্র দিয়ে সেখানে সমুদ্রের পানি আসতে শুরু করে। সবাই তখন সেই ছিদ্রটি বন্ধ করার কাজে লেগে পড়ে, কিন্তু সেখানে অনেক দ্রুত গতিতে পানির পরিমাণ বেড়ে চলছিল। কিছুক্ষণের মধ্যে তারা সবাই বুঝতে পারে যে এভাবে কখনো এখানকার ছিদ্র বন্ধ করা সম্ভব নয়। ছিদ্রটিকে শুধুমাত্র বাহির থেকেই সিল করা যাবে। এখন আরমান যেহেতু একজন সাবমেরিন ইঞ্জিনিয়ার ছিল, তাই সেই বাইরে গিয়ে সাবমেরিনটিকে সিল করার সিদ্ধান্ত নেয়। এরপর তারা ডাইভিং স্যুট পরে সমুদ্রের পানিতে চলে আসে, আর আরমান তখন সাবমেরিনের ছিদ্রটিকে সিল করতে শুরু করে। এদিকে পরিষ্কারভাবে সবকিছু দেখার জন্য অলিভিয়া টর্চ ধরেছিল, কিন্তু ঠিক এমন সময় তাদের উপর একটি হাঙর এসে আক্রমণ করলে সেখানে অলিভিয়ার গলা থেকে একটি লকেট ছিঁড়ে পানির নিচে চলে যায়। আর এই লকেটটি ছিল অলিভিয়ার কাছে তার বাবার দেয়া শেষ চিহ্ন। তাই অলিভিয়া সেই লকেটটিকে খুঁজতে সমুদ্রের নিচের দিকে যেতে থাকে। অন্যদিকে আরমান সেই হাঙরটির মোকাবেলা করে সে আবারও তার কাজ করতে শুরু করে, আর কিছুক্ষণের মধ্যেই সে ছিদ্রটিকে পুরোপুরিভাবে সিল করে দেয়। এরপর এমন সময় সে লক্ষ্য করে যে অলিভিয়া তার সঙ্গে নেই। তাই আরমান তখন অলিভিয়াকে খুঁজতে চলে যায়। যদিও কিছুক্ষণের মধ্যেই সে অলিভিয়াকে পেয়েও যায়, কিন্তু ততক্ষণে আবার তাদের সাবমেরিনটি অনেকটাই দূরে চলে গিয়েছিল। তবে তাদের কাছে যেহেতু একটি টর্চ ছিল, তাই সেটার মাধ্যমে তারা দ্রুত সাবমেরিনটিকে খুঁজে পেয়ে যায়, আর সুরক্ষিতভাবে তারা সাবমেরিনের ভেতরে ফিরে আসতে পারে। তবে ভেতরে এসে আরমান অলিভিয়াকে বলে যে তার বাবা তাদের সবাইকে ছেড়েই চলে গিয়েছে, আর তার বাবার জন্যই যেহেতু তার জন্ম হয়েছে, তাই সেই তো তার বাবার সবচাইতে বড় অস্তিত্ব। তাই তার বাবার দেয়া লকেটটি খুঁজতে সে যেন তার জীবন ঝুঁকিতে না ফেলে, কারণ নিশ্চয়ই তার বাবা বেঁচে থাকলে এমনটা কখনোই চাইতেন না। তো এবার সমস্ত পরিস্থিতি একদম স্বাভাবিক হয়ে যায়, আর সেদিন রাত হয়ে গেলে তারা সবাই একটি আর্মি ক্যাম্পে চলে আসে, যাতে করে তারা এখান থেকে আরও বেশি খাবার পানি এবং তাদের প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করতে পারে। তো সবাই মিলে যখন রিসোর্সের সন্ধান করছিল, তখন ব্যানসন সেখান থেকে একা একাই চলে যায় শহরের পরিস্থিতি দেখার জন্য। আর সে অনেক উঁচু একটি জায়গা থেকে শহরের দিকে তাকিয়ে দেখতে পায় যে শহরের প্রত্যেকটি জায়গায় ধ্বংস হয়ে গিয়েছে। বিভিন্ন জায়গাতে সূর্যের তাপ পড়ার ফলে আগুন জ্বলছে। এসব দেখে ব্যানসনের মাঝেও বেঁচে থাকার আর কোনো ইচ্ছেই ছিল না, কারণ তার পরিবারের এখন কেউই বেঁচে নেই। অন্যদিকে সোলজাররা যখন আর্মি ক্যাম্পের অফিসে যায়, তখন তারা দেখতে পায় যে সেখানে অনেক মানুষ মরে পড়ে আছে
এবার তারা সবাই মিলে সেখান থেকে খাবার সংগ্রহ করতে শুরু করে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তারা বুঝতে পারে যে সূর্যের তাপ এবং আলোর বিক্রিয়ার ফলে খাবার থেকে সমস্ত স্বাদই চলে গিয়েছে। কোনো খাবারের কোনো স্বাদ ছিল না। কিন্তু এখন তো তাদের কাছে কিছুই করার ছিল না, তাদেরকে এই সমস্ত খাবার খেয়েই তাদের ক্ষুধা নিবারণ করতে হবে। তাই তারা এখান থেকে খাবার এবং কিছু মেডিসিন তাদের সঙ্গে করে নিয়ে নেয়, আর তারা সবাই মিলে আবারও তাদের সাবমেরিনে ফিরে আসে। এদিকে আরমান যখন তাদের টিমের ফেলিক্সের সঙ্গে বসে কথা বলছিল, ঠিক তখনই তাদের পেছন থেকে একজন অচেনা ব্যক্তি দৌড়ে পালিয়ে যাচ্ছিল। তবে তারা সবাই মিলে কিছুক্ষণের মধ্যেই তাকে ধরে ফেলে। এরপর দেখা যায় যে সে আসলে অ্যামি নামক সেই লেফটেন্যান্ট ছিল, যাকে আমরা মুভির শুরুতেই দেখেছিলাম। আর সে এতদিন ধরে সূর্যের আলো থেকে বাঁচার জন্য এই সাবমেরিনটির মধ্যেই লুকিয়েছিল। এবার এখানেই কমান্ডার প্রচণ্ড রাগান্বিত হয়ে অ্যামির কাছে জানতে চায় যে সে কে, আর সে কিভাবে এখানে এসেছে। অন্যদিকে ফিলিক্স যখন তার বেডের কাছে যায়, তখন সে তার বেডের নিচে ফাঁকা একটি জায়গা দেখতে পায়। এতে সে বুঝতে পারে যে অ্যামি এতদিন এখানেই লুকিয়েছিল। এদিকে অ্যামি কমান্ডারকে সমস্ত সত্য কথা বলে দেয়। এবার যখন এখানে শুধুমাত্র কমান্ডার এবং অলিভিয়া ছিল, তখন অ্যামা এখানে তাদের দুজনকে জানায় যে সে যেহেতু অনেকদিন যাবতীয় সকলের আড়ালে এখানে লুকিয়েছিল, তাই সেই সাবমেরিনের অনেকগুলো সিক্রেট জেনে গিয়েছে, যেটার মধ্যে সবচাইতে বড় সিক্রেট তাদের কাছ থেকে গোপন করেছিল চিফ। কারণ অ্যামা অনেকবার চিফকে কারোর সঙ্গে কথা বলতে শুনেছিল এবং সে তাদের সঙ্গে গোপন একটি প্ল্যান করছিল। আর এই সাবমেরিনটিতে ভিক্টোরিয়া যে তার টিমকে নিয়ে এসেছে, এটাও মূলত ভিক্টোরিয়া এবং চিফেরই একটি সিক্রেট প্ল্যান। তবে বাবার সম্পর্কে এমন কথা শুনে অলিভিয়া অ্যামার উপর ভীষণ রাগ করছিল। তবে সে বুঝতে পারছিল না যে এসবের পেছনে কি কারণ থাকতে পারে। এখন এর সত্যতা যাচাইয়ের জন্য অলিভিয়া এবং কমান্ডার চিফের জিনিসপত্র চেক করতে থাকে। আর তারা সেখানে চিফের একটি ডায়েরি চেক করে দেখতে পায় যে চিফের ডায়েরিতে বেশ কিছুদিন আগে ভিক্টোরিয়া এবং তার টিম মেম্বারদের নাম লেখা ছিল। আর ভিক্টোরিয়ার নামের মধ্যে একটি সার্কেল তৈরি করা ছিল। তার মানে তার বাবা তাদেরকে আগে থেকেই চিনত। বিষয়গুলো লক্ষ্য করলেই বোঝা যায় যে এর পেছনে বড় কোনো কারণ রয়েছে। অন্যদিকে ভিক্টোরিয়া লুকিয়ে লুকিয়ে কারোর সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করছিল। এদিকে অলিভিয়া এবং কমান্ডার সিদ্ধান্ত নেয় যে তারা ভিক্টোরিয়াকে এখন কোনো ব্যাপারে কিছুই জিজ্ঞাসা করবে না, বরং তারা তার উপর নজর রাখবে আর তার প্ল্যান সম্পর্কে জানার চেষ্টা করবে। অন্যদিকে ভিক্টোরিয়া কন্ট্রোল রুমে গিয়ে লুকিয়ে লুকিয়ে কারোর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিল, কিন্তু অনেক সময় যাবৎ চেষ্টা করার পরও সে কোনোভাবেই কন্ট্যাক্ট করতে পারছিল না। অন্যদিকে ব্যানসন সহ সাবমেরিনের আরও দুজন সোলজার অনেক অসুস্থ হয়ে পড়েছিল। আর এর কারণ হিসেবে ব্যানসন আরমানকে জানায় যে তারই প্রথম সেই আর্মি ক্যাম্পের খাবারগুলো খেয়েছিল, আর তারপর থেকেই তাদের শরীর আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়েছে। তাই তারা সেদিন রাত হয়ে গেলে সেই আর্মি ক্যাম্পে গিয়ে খাবারগুলো আবারও চেক করে এবং দেখতে পায় যে এবার খাবার থেকে শুধু নিউট্রিশনই শেষ হয়ে যায়নি, যে সমস্ত খাবারের মেয়াদ এখনও ছিল সেগুলোও পচে গিয়েছে। অন্যদিকে কমান্ডার অলিভিয়াকে বলে যে আমি তাদের অনেক কাজে আসতে পারে, কারণ সে যেহেতু ডেটা অ্যানালাইসিংয়ের লেফটেন্যান্ট ছিল, তাই তার হয়তো কম্পিউটারের ব্যাপারে অনেক ভালো জ্ঞান রয়েছে, যেটা পরবর্তীতে তাদের কাজে আসতে পারে। তাই কমান্ডার অ্যামিকেও তাদের সদস্য বানিয়ে নেয়। কমান্ডার তখন অ্যামিকে আর্মি বেসের কন্ট্রোল রুমে নিয়ে যায়, যেখানে সে এর আগেও কাজ করেছিল। আর এই কন্ট্রোল রুমের ইনফরমেশনের মাধ্যমে তারা জানতে পারে যে ভিক্টোরিয়া প্রায় 2 বছর নেটোর সঙ্গে কাজ করেছে, যেখানে ভিক্টোরিয়াকে একটি স্পেশাল প্রজেক্ট দেওয়া হয়েছিল, যেটার মাধ্যমে সমুদ্রের মাঝখানে এমন কিছু জায়গা খুঁজে বের করা যেখানে মানুষের বসবাসের জন্য উপযুক্ত পরিবেশ রয়েছে। আর এসব কিছু দেখে তারা সবাই বুঝতে পারে যে ভিক্টোরিয়া তাহলে সমুদ্রের ব্যাপারে অনেক ভালো আইডিয়া আছে। এখানে আবার তারা একটি সিগন্যালও পায়, যেখানে দেখা যাচ্ছিল যে রাশিয়া এখনও কিছু মানুষ জীবিত আছে, আর তার একটি স্পেস সেন্টার থেকে এখানে সিগন্যাল পাঠাচ্ছে। অন্যদিকে এখন সমস্ত খাবার যেহেতু নষ্ট হয়ে গিয়েছিল, তাই এখন তাদের কাছে খুব বেশি পরিমাণ খাবার ছিল না। আর এভাবে চলতে থাকলে খুব শীঘ্রই তারা খাবারের অভাবেই মারা যাবে। এদিকে সূর্য উঠতে আর মাত্র 20 মিনিট সময় বাকি ছিল, তাই তাদের সবাইকে সাবমেরিনে ফিরে আসতে বলা হয়। তাই ভিক্টোরিয়া তখন দ্রুত বেনসনকে ডাকতে যায়, কিন্তু বেনসন তাকে জানায় যে সে আর সাবমেরিনে ফিরে যেতে চায় না, কারণ তার শরীর এখন এতটাই খারাপ ছিল যে সে এমনিতেও বেশি দিন বাঁচবে না। তাছাড়া এখন তার পৃথিবীতে বাঁচারও কোনো ইচ্ছে নেই। তাই সে এখানে শেষবারের জন্য একবার সূর্যোদয় দেখে শান্তিতে মৃত্যুবরণ করতে চায়। এটাই তার জীবনের শেষ ইচ্ছে। তাই ভিক্টোরিয়া এবং সে একে অপরকে জড়িয়ে ধরে শেষবারের মতো বিদায় জানায়। এরপর বাকি সবাই সাবমেরিনে ফিরে আসে। আর সাবমেরিন যখন সমুদ্রের একদম গভীরে চলে আসে এবং আরমান যখন ব্যানসনের ব্যাপারে জানতে পারে যে ব্যানসন উপরেই রয়েছে, তখন আরমান সঙ্গে সঙ্গে ব্যানসনকে ফিরিয়ে আনার জন্য যাচ্ছিল।
কারণ ব্যানসন তার সবচাইতে ভালো বন্ধু। কিন্তু ভিক্টোরিয়া তখন কাঁদতে কাঁদতে আরমানকে বাধা দেয় আর বলে যে এটাই ব্যানসনের শেষ ইচ্ছে। ব্যানসন এমনিতেও বাঁচবে না, তাই তাকে তার শেষ ইচ্ছে পূরণ করতে দেওয়া উচিত। আরমান এতে অনেক কষ্ট পায়, তবে এখন বাস্তবতা মেনে নেওয়া ছাড়া তার কাছে আর কোনো উপায় ছিল না। অন্যদিকে ব্যানসন সূর্যোদয় দেখার জন্য একটি সমুদ্রের কিনারায় দাঁড়িয়েছিল, আর কিছুক্ষণের মধ্যেই সেখানে দেখতে দেখতে সূর্যোদয় হয়। এরপর ব্যানসন হয়তো সেখানেই মারা যায়। এবার সেদিন রাত্রেবেলা ভিক্টোরিয়াদের সাবমেরিনটি যখন উপরে আসে, তখন আরমান সঙ্গে সঙ্গে তার বন্ধু বেনসনকে খুঁজতে বেরিয়ে পড়ে, কারণ সে ভাবছিল যে বেনসন যদি কোনো মতে বেঁচে যায়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তারা বেনসনের লাশ খুঁজে পায়। বেনসন সকালেই মারা গিয়েছিল, যেটা দেখে আরমান অনেক বেশি কষ্ট পায়, কারণ বেনসন তার ছোটবেলার বন্ধু ছিল। এরপর তারা সবাই মিলে বেনসনকে বিদায় জানায়। এবার তারা সবাই মিলে আর্মি ক্যাম্পের কন্ট্রোল রুমে আসে, যেখানে আমি একটি প্লেন ট্র্যাক করেছিল। আর এখানে তারা জানতে পারে যে প্লেনে করে কিছু মানুষ সূর্যের আলো থেকে বাঁচার চেষ্টা করছে। এখানে আবার তারা সিক্রেট একটি লোকেশন খুঁজে পায়, যেটা নেটো কোম্পানি বানিয়েছিল, আর সেখানেই কিছু মানুষ সার্ভাইভ করছে। আর সেই সার্ভাইভ করার জায়গাটি ছিল নেটো কোম্পানির বানানো একটি স্পেশাল ট্যাঙ্ক। তাই তারা সবাই মিলে তখন সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ যদি সেখানে এখনও খাবার পানি সুরক্ষিত থাকে। এরপর ঠিক এমন সময় তারা একটি রেডিও সিগন্যাল পায়। সিগন্যালটি এসেছিল তাদের এরিয়ার পাশের একটি আইল্যান্ড থেকে, যেখানে প্রত্যেকের জন্য একটি ভয়েস পাঠানো হয়েছিল যে আশেপাশে যদি কোনো মানুষ বেঁচে থাকেন আর আমাদের এই ভয়েস মেসেজটি পেয়ে থাকেন, তাহলে আপনারা আমাদের পাঠানো লোকেশনে চলে আসুন। এখানে সার্ভাইভ করার মতো সমস্ত ব্যবস্থা রয়েছে, এমনকি এখানে পর্যাপ্ত পরিমাণ খাবার পানীয় সুরক্ষিত আছে। এখন তারা সবাই অনেকটাই কনফিউজড হয়ে যায় যে তারা নেটোর বানানো সেই ট্যাঙ্কে যাবে নাকি রেডিও সিগন্যালে বলা সেই লোকেশনটিতে যাবে। কমান্ডার তখন সাবমেরিনে এসে চিফের জিনিসগুলো চেক করছিল, আর সেখানে সে একটি সিক্রেট লোকেশনের কোড খুঁজে পায়। তার মানে চিফ মৃত্যুর আগে বাইরে কারোর সঙ্গে কন্ট্যাক্ট করছিল যে তাদেরকে মূলত কোথায় যেতে হবে। তাই কমান্ডার তখন কোডের ফাইলগুলোকে ডিকোড করে এর ভেতরে তথ্য দেখতে চাইছিল। তো কিছুক্ষণের মধ্যে সে জানতে পারে যে সেই জায়গাটি আসলে নরওয়েতে অবস্থিত ছিল। তবে যেহেতু চিফ সেই জায়গাতে যাওয়ার প্ল্যান করেছিল, তাহলে নিশ্চয়ই সেই জায়গাটি সুরক্ষিত হবে, কারণ চিফ সবসময় তার টিমের জন্য সঠিক সিদ্ধান্ত নিত। তাই কমান্ডার তখন নরওয়েতে যাওয়ারই সিদ্ধান্ত নেয়। অন্যদিকে আজকে ভিক্টোরিয়ার বার্থডে ছিল, তাই আরমান তাকে আজকে ঠিক সেভাবেই উইশ করে যেভাবে সে তাকে প্রথমবার তার বার্থডেতে উইশ করেছিল। এতে তাদের দুজনেরই তাদের পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যায়। ফলে তারা দুজনই অনেক ইমোশনাল হয়ে আবারও নতুন করে একে অপরকে ভালোবেসে ফেলে। এবার কিছুক্ষণ পরই কমান্ডার তাদের সবাইকে ডেকে বলে যে তারা এখন নরওয়ের ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হবে। কিন্তু সবাই এতে কিছুটা অবাক হয়ে যায়। আর ভিক্টোরিয়া বলে যে এখান থেকে নরওয়ে যেতে তাদের মোট 10 দিনের মতো সময় লাগবে, আর এতদিন যাবৎ সার্ভাইভ করার মতো তাদের কাছে কোনো খাবার পানি নেই। তাই তাদের এমন জায়গাতে যাওয়া উচিত যেখানে যেতে কম সময় লাগবে। ভিক্টোরিয়া আরও বলে যে তাদের এখন সেই আইল্যান্ডে যাওয়া উচিত যেখান থেকে তারা রেডিও সিগন্যাল পেয়েছে, কারণ সেখানে পর্যাপ্ত পরিমাণ খাবার পানি রয়েছে। কমান্ডার তখন বলে ঠিক আছে, আমরা তাহলে প্রথমে সেই আইল্যান্ডে যাব, এরপর সেখান থেকে খাবার পানি নিয়ে রওনা হব নরওয়ের উদ্দেশ্যে। এবার প্রায় কয়েক ঘন্টার মধ্যে তারা সেই আইল্যান্ডে পৌঁছে যায়, যেখানে সেই রেকর্ডেড মেসেজটি স্পিকারের মাধ্যমে বাজানো হচ্ছিল, যাতে করে দূর থেকেও কেউ এই মেসেজটি শুনতে পেরে এখানে এসে আশ্রয় নিতে পারে। তো এবার সাবমেরিনের সবাই বেরিয়ে এসে সেখানে কিছু গাড়ি খুঁজে পায়। এরপর সেই গাড়িতে করে তারা এই দ্বীপের মাইনফিল্ডের দিকে যেতে থাকে, যেখানে হয়তো কোনো ক্যাম্প রয়েছে। তো সেখানে পৌঁছানোর পর তারা দেখতে পায় যে এখানে সার্ভাইভ করার জায়গাটি ছিল আন্ডারগ্রাউন্ডে। তাই আরমান, ভিক্টোরিয়া, কমান্ডার এবং আরও একজন সোলজার আন্ডারগ্রাউন্ডে যেতে চায়, আর বাকিদেরকে তারা আপাতত উপরেই থাকতে বলে, যাতে করে নিচে যদি কোনো বিপদ ঘটে তাহলে বাকিরা তাদেরকে সাহায্য করতে পারে। কিন্তু এবার নিচে আসার পর তারা এখানে কিছুই দেখতে পায় না, তাই তারা কিছুটা ভয় পেয়ে যায় আর ভাবতে থাকে যে এখানে আসাটা তাদের ঠিক হলো কিনা। কিন্তু ঠিক এমন সময় সেখানে একজন ব্যক্তি চলে আসে, যে কিনা সঙ্গে সঙ্গে তাদের সঙ্গে থাকা একজন সোলজারকে হোস্টেস বানিয়ে ফেলে। আর এমন সময় চারিদিক থেকে তাদেরকে আরও কয়েকজন ব্যক্তি ধরে ফেলে, যারা কিনা খনির নিচেই এতদিন আশ্রয় নিয়েছিল। আরমান এখানে জানতে চায় যে তারা তাদেরকে কেন ধোঁকা দিয়েছে। এরপর এখানে জানা যায় যে তারা আসলে সকলের জন্য একটি ফেক মেসেজ পাঠিয়েছিল, যাতে করে খাবারের লোভে কেউ তাদের কাছে চলে আসে এবং তারা তাদের কাছ থেকে খাবার পানি ছিনিয়ে নিতে পারে। কারণ গত 10 দিন ধরে তারা এই মাইনের ভেতরেই বাঁচার জন্য লুকিয়ে আছে, আর তারা অনেক ক্ষুধার্ত। তাদের সাবমেরিনটি নিয়ে তারা এখান থেকে চলে যেতে চায় আর তাদেরকে এখানেই থাকতে বলে। কিন্তু কমান্ডার তখন তার টিমকে বাঁচানোর জন্য সেখানে গুলি করতে শুরু করে।
তবে সেই শ্রমিকরা তো তৎক্ষণাৎ সেখানে তাদের একজন সোলজারকে মেরেই ফেলে। এদিকে আরমান এবং কমান্ডার তাদের হাত থেকে বাঁচার আপ্রাণ চেষ্টা করছিল। অন্যদিকে ভিক্টোরিয়া সুযোগ পেয়ে বাকিদেরকে বিষয়টি জানাতে যায় যে সম্পূর্ণ ঘটনাটি একটি ট্র্যাপ ছিল। অন্যদিকে উপরে সবাই গুলির আওয়াজ পাচ্ছিল, এতে তারা সবাই অনেক বেশি ভয় পেয়ে যায়। তাই অলিভিয়া তখন সেখানে থাকে একটি এলিভেটরকে ঠিক করতে শুরু করে, আর সেখানে আরও একটি এলিভেটর ছিল। তাই অলিভিয়া তখন নিচে যাওয়ার জন্য সে এলিভেটরটিকে ঠিক করতে শুরু করে। অন্যদিকে এমন সময় ভিক্টোরিয়া দেখতে পায় যে সেই শ্রমিকেরা তাদের মতোই আরও অনেক মানুষকে ট্র্যাপে ফেলে এখানে নিয়ে এসেছে, আর তাদেরকে এখানে বেঁধে রাখা হয়েছে। কিন্তু সবচাইতে ভয়ানক ব্যাপার হচ্ছে যে শ্রমিকেরা যেহেতু 10 দিন যাবৎ না খেয়েছিল, তাই কেউ কেউ তো এখানে মৃত মানুষদের লাশ ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। অন্যদিকে অলিভিয়া কোনোভাবেই এলিভেটরটিকে ঠিক করতে পারে না, তাই সে একটি রশির সাহায্যে একাই তার টিমকে বাঁচাতে চলে যায়। এদিকে উপরে থেকে রিনা এবং ফিলিক্স মিলে এলিভেটরটিকে ঠিক করার চেষ্টা করছিল। অন্যদিকে অলিভিয়া নিচে আসার পর সে সেখানে ভিক্টোরিয়াকে খুঁজে পেয়ে যায়। এমন সময় আরমান এবং কমান্ডার সেখানে দৌড়ে চলে আসে, তবে শ্রমিকেরা এখনও তাদের পিছু করছিল। কিন্তু আরমান কোনো মতে সবাইকে নিচে থাকা এলিভেটরে চড়িয়ে দিয়ে সে কোনো মতে সেখানে একটি বাটন প্রেস করে এবং একদম শেষ পর্যায়ে সেও কোনো মতে এলিভেটরটিকে ধরে উপরে চলে আসে। এরপর তারা সবাই মিলে কোনো মতে সেখানে থাকা গাড়িতে চড়ে কিছুক্ষণের মধ্যেই তাদের সাবমেরিনের কাছে পৌঁছে যায়। যদিও সবাই সাবমেরিনের কাছাকাছি চলে এসেছিল, কিন্তু হঠাৎ করে ভিক্টোরিয়া এবং আরমানের গাড়িটি খারাপ হয়ে যায়। অন্যদিকে শ্রমিকেরা অন্য আরেকটি এলিভেটরে করে উপরে চলে এসেছিল, তাই আরমান এবং ভিক্টোরিয়া তখন সেখান থেকে দৌড়তে শুরু করে। তবে ততক্ষণে শ্রমিকেরা তাদের অনেক কাছাকাছি চলে এসেছিল। কিন্তু তারা দুজন যখন কোনো মতে সাবমেরিনের কাছাকাছি চলে আসে, তখন দূর থেকেই কমান্ডার তাদেরকে সাহায্য করার চেষ্টা করছিল। কমান্ডার তার কয়েকজন সোলজারদেরকে নিয়ে শ্রমিকদেরকে গুলি করতে শুরু করে, কিন্তু এত কিছুর পরও একজন শ্রমিক ভিক্টোরিয়াকে ধরেই ফেলে। আর সে ভিক্টোরিয়ার গলায় একটি চাকু ধরে তাদের সবাইকে বলে যে তারা যদি তাদের সাবমেরিনটি তাদেরকে না দিয়ে দেয়, তাহলে তারা এখানে ভিক্টোরিয়াকে মেরে ফেলবে। কিন্তু তারপরও কমান্ডার তাদেরকে সাবমেরিনটি দিতে রাজি হয় না। কিন্তু কমান্ডার তখন সঙ্গে সঙ্গে সেই শ্রমিককে গুলি করে দিলে মৃত্যুর আগে সে ভিক্টোরিয়াকেও মেরে ফেলে। আরমানিতে অনেক ভেঙে পড়েছিল, কারণ প্রথমে তো সে তার প্রিয় বন্ধুকে হারিয়েছে, আর এখন হারিয়েছে তার ভালোবাসার মানুষকে। তাই সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিল না। সে সেখানে একদম পাগলের মতো আচরণ করছিল। তবে তখন সোলজাররা মিলে তাকে কোনো মতে সাবমেরিনে নিয়ে আসে। এবার কমান্ডার সেদিন চিফের কম্পিউটার চেক করছিল, আর চিফের কম্পিউটার থেকে সে বেশ কিছু তথ্য পায়। সেটা হলো প্রথম যেদিন সূর্যের আলোতে মানুষ মারা যাচ্ছিল, তখন তারা ভিক্টোরিয়া এবং তার টিমকে যে এই সাবমেরিনে নিয়ে এসেছিল, এটা আসলে কোনো কাকতালীয় ব্যাপার ছিল না, বরং চিফ জেনে শুনে তাদেরকে এই সাবমেরিনে এনেছিল। কারণ চিফকে এই অর্ডার নেটোর পক্ষ থেকে দেয়া হয়েছিল। এমনকি নেটো 2 বছর আগে থেকে সূর্যের এই পরিবর্তনের বিষয়টি জানত। কমান্ডার এই সমস্ত বিষয়গুলো সাবমেরিনের সবাইকে জানায়। কমান্ডার তাদেরকে আরও বলে যে নেটো যখন এই বিষয়টি প্রথম জানতে পেরেছিল, তখন তারা ভিক্টোরিয়াকে তাদের কোম্পানির জন্য হায়ার করেছিল, যাতে করে ভিক্টোরিয়া সমুদ্রের নিচে এমন কিছু জায়গা খুঁজে বের করে যেখানে মানুষের বসবাস করার মতো পরিবেশ রয়েছে। তাই তখন থেকেই ভিক্টোরিয়া একজন ওশিয়ানগ্রাফারের কাজ করছিল। অন্যদিকে ভিক্টোরিয়ার মৃত্যুর পরে আরমান তো একদম অজ্ঞান হয়ে গিয়েছিল। তখন সে সোজা এসে কমান্ডারের উপর হামলা করে, কারণ সে ভাবছিল কমান্ডারের জন্যই ভিক্টোরিয়া মারা গিয়েছে। সবাই আরমানকে বাধা দেওয়ার পরও আরমান কোনোভাবেই শান্ত হচ্ছিল না, তাই আরমানকে তখন বেঁধে ফেলা হয়। কিন্তু ফেলিক্স এবং রিনেইতে প্রচণ্ড রেগে যায়, আর তারা কমান্ডারকে বলে যে তারা দুজন হচ্ছে রিসার্চার, আর তারা দুজন মিলে একটি রিসার্চ শুরু করেছিল যে কিভাবে সাবমেরিনের মধ্যেই তারা বিভিন্ন ফসল আবাদ করতে পারবে, যাতে করে তাদেরকে না খেয়ে মরতে না হয়। কিন্তু যতক্ষণ পর্যন্ত আরমানকে ছেড়ে দেওয়া না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা আর কিছুই করবে না। তারা তাদের রিসার্চ বন্ধ করে দেবে। কিন্তু কমান্ডার এখন তাদের আর কোনো কথাই শুনতে চাইছিল না। সে তখন তার কয়েকজন সোলজারদেরকে বাকি রিসার্চটুকু চালিয়ে যেতে বলে। তবে সোলজাররা প্রায় একদিনের মতো চেষ্টা করেও রিসার্চের কিছুই বুঝতে পারছিল না, তাই তারা সবাই একদম হাল ছেড়ে দিয়েছিল। এখন রিনা এবং ফেলিক্সের সাহায্য ছাড়া এই রিসার্চ কোনোভাবেই সম্ভব নয়। অন্যদিকে আরমানের কাছে অলিভিয়া আসে, আর অলিভিয়া আরমানকে জানায় যে ভিক্টোরিয়া 2 বছর আগে থেকে এই সমস্ত পরিস্থিতির ব্যাপারে জানত। তাই সে তার বাবা চিফের সঙ্গে মিলে প্রায় 2 বছর ধরে নেটোর সঙ্গে কাজ করেছে, এবং আরমানকে সহ বাকিদেরকে সাবমেরিনে নিয়ে আসাটাও ছিল তাদেরই প্ল্যান। কথা শুনে আরমান অনেকটাই কষ্ট পায়। সে ভাবছিল যে ভিক্টোরিয়া তাকে তাহলে ব্যবহার করেছে, তা না হলে সে এত বড় একটি বিষয় তার কাছ থেকে কেন লুকিয়েছিল। তো এবার আরমান এখানে অলিভিয়াকে বলে যে সে কমান্ডারের সঙ্গে গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে চায়।
তাই অলিভিয়া তখন তাকে কমান্ডারের সঙ্গে কথা বলার সুযোগ করে দেয়। আরমান তখন কমান্ডারকে বলে যে ফিলিক্স এবং রিনা তাদের রিসার্চটি মোটামুটি কমপ্লিট করে ফেলেছে, আর অল্প কিছু সময় ব্যয় করলে তারা তাদের রিসার্চে সাকসেস হবে। আর যেহেতু এখন তাদের খাবারও একদমই প্রায় শেষের পথে, তাই সে রিনা এবং ফেলিক্সকে তাদের রিসার্চের ব্যাপারে রাজি করাবে। তবে এতে তার একটি শর্ত আছে, সেটা হলো পরের ডেস্টিনেশনে যখন তারা সাবমেরিন থেকে বের হবে তখন কমান্ডারকে তার 2জন সোলজারকে স্যাক্রিফাইস করতে হবে, অর্থাৎ 2জনকে সেখানে ফেলে আসতে হবে। তবে সে ফিলিক্স এবং রিনাকে তাদের কাজ কমপ্লিট করতে বলবে। আর কমান্ডার এখানে আরমানের কথায় কোনো ধরনের আপত্তি জানায় না। সে সঙ্গে সঙ্গেই তার শর্তে রাজি হয়ে যায় এবং বলে যে খাবার ছাড়া তো সে এমনিতেও বাঁচবে না, আর সে নিজে না বাঁচলে সোলজারদেরকে বাঁচিয়ে রেখে তার কী লাভ। তো কমান্ডার যখন এই ব্যাপারে রাজি হয়ে যায় তখন দেখা যায় যে আরমান সেখানে একটি রেকর্ডার চালু করে রেখেছিল, আর সেই রেকর্ডারের মাধ্যমে সাবমেরিনের সবাই তাদের 2জনের কথা শুনছিল। তবে কমান্ডারের কথা শুনে সবাই বুঝতে পারে যে কমান্ডার আসলে কতটা স্বার্থপর। সে নিজের জীবনের কথা চিন্তা করে 2জন মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিতেও দ্বিধাবোধ করছে না। তাই এখন সমস্ত সোলজাররা কমান্ডারের বিরুদ্ধে চলে যায়, আর তারা সবাই আরমানের পক্ষ নেয়, আর তারা সবাই মিলে কমান্ডারকে তার পদ থেকে সরিয়ে দেয়। আর আরমান আসলে কমান্ডারের সাথে এটা এই কারণেই করেছিল কারণ আরমান অনেকদিন আগেই বুঝতে পেরেছিল যে কমান্ডার আসলে অনেক স্বার্থপর একজন মানুষ। তবে কমান্ডার এটা কিছুতেই মানতে চাইছিল না। সে সকলের সঙ্গে লড়াই করার চেষ্টা করছিল, তাই সবাই মিলে তখন তাকে একটি রুমের মধ্যে বন্দি করে দেয়। আর এখন সাবমেরিনের মেইন দায়িত্ব ছিল আরমান এবং অলিভিয়ার। তাই অলিভিয়া তখন তার বাবার কম্পিউটার চেক করে, আর তারা জানতে পারে যে সত্যি সত্যি চিফের বাহিরে কারোর সঙ্গে কন্ট্যাক্ট ছিল। অলিভিয়া এখানে একটি ফোন নাম্বারও পায়, তাই সে সঙ্গে সঙ্গে সেই নাম্বারটিতে কল করে, আর সেই কলটি রিসিভ করে একজন বয়স্ক লোক। তবে কলটি রিসিভ করে সে অলিভিয়াকে বলে যে অলিভিয়া যেন তাকে আরমানের সঙ্গে কথা বলিয়ে দেয়। আরমান তো এতে ভীষণ অবাক হয়ে যায়, কারণ সেই লোক তাকে কিভাবে চিনল। আর এখানেই সমস্ত ঘটনা রিভিল হয়। জানা যায় যে বয়স্ক লোক আর কেউ নয় বরং সে আরমানের বাবা, যে কিনা একজন বিলিয়নার ছিল, আর তার কাছে প্রচুর পরিমাণে টাকা এবং ক্ষমতা থাকার ফলে নেটোর সঙ্গে তার অনেক ভালো কানেকশন ছিল। তাই সে 2 বছর আগেই জানতে পেরেছিল পৃথিবীতে কি হতে যাচ্ছে। ফলে সে যেভাবেই হোক আরমানকে বাঁচাতে চাইছিল। তবে সে যদি আরমানকে এমনিতে কিছু বলতো তাহলে আরমান তার কোনো কথাই শুনত না। তাই আরমানের বাবাই এই সমস্ত কিছু প্ল্যান করেছিল। সে আরমানকে বাঁচানোর জন্য আরমানের এক্স গার্লফ্রেন্ডকে হায়ার করে এবং তাকে সুরক্ষিত জায়গা খোঁজার কাজ দেয়। সেই সাথে সেই ভিক্টোরিয়াকে আরমানের কাছে এতগুলো বছর পর পাঠায় এবং প্ল্যান মোতাবেক প্রজেক্টের জন্য অফার করে। এমনকি সে তাদের সাবমেরিনের চিফকেও প্রচুর পরিমাণে টাকা দিয়েছিল। তাই চিফও তখন তার কথা মতো আরমানকে বাঁচানোর চেষ্টা করছিল। এভাবেই প্ল্যান মোতাবেক আরমানের বাবা আরমানকে সাবমেরিন পর্যন্ত নিয়ে এসেছিল, যাতে করে আরমান সাবমেরিনের ভেতর বেঁচে থাকতে পারে। এসব জানতে পেরে আরমান কিছুটা ইমোশনাল হয়ে যায়, কারণ সে যেই বাবাকে এতদিন ঘৃণা করে এসেছে সেই বাবাই কিনা তাকে বাঁচাতে এতটা কষ্ট করেছে। এরপর আরমানের বাবা তাদেরকে জানায় যে সে প্রচুর পরিমাণে টাকা খরচ করে একটি রিসার্চ চালিয়েছিল, যাতে করে পৃথিবীর যে কোনো প্রান্তে এমন একটি জায়গা পাওয়া যায় যেখানে সূর্যের আলোর কোনো প্রভাব পড়বে না। আর এমনই একটি জিনসান নামক দ্বীপ তারা খুঁজে পেয়েছে, যেখানে সার্ভাইভ করার মতো সমস্ত পরিবেশ রয়েছে। আর এই দ্বীপটি প্রচুর পরিমাণে বড় ছিল, তাই লক্ষ লক্ষ মানুষ সেখানে একসঙ্গে সার্ভাইভ করতে পারবে। সেই সাথে সেখানে ফসল উৎপাদন করার মতো পরিবেশ রয়েছে। তাই তারা যেন যত তাড়াতাড়ি সম্ভব এখানে চলে আসে, কারণ সূর্যের আলো এই জায়গাটিতে কোনো ইফেক্ট ফেলছে না। তারা সবাই এখানে এসে সার্ভাইভ করতে পারবে। এরপর তারা সবাই মিলে তখন সেই জিনসান আইল্যান্ডে যাওয়ারই সিদ্ধান্ত নেয়। কিন্তু আইল্যান্ডটি তাদের কাছ থেকে অনেক বেশি দূরে ছিল, যেখানে পৌঁছতে তাদের প্রায় 1 মাসের মতো সময় লাগবে। তবে এখন তো তাদের কাছে খাবার পানি অনেক কম ছিল। কিন্তু সবচাইতে মজার ব্যাপার হচ্ছে যে রিনা এবং ফেলিক্স তাদের রিসার্চটি কমপ্লিট করে ফেলেছে। এমনকি তারা সাবমেরিনের মধ্যেই অনেকগুলো ফসল আবাদ করেছে, যেগুলোর ভেতর কয়েকদিনের মধ্যেই শস্য তৈরি হবে। আর তাদের কাছে এখন যতটুকু পরিমাণ পানি আছে সেগুলোও তারা একটু হিসেব করে খরচ করলে 1 মাস অনায়াসে কেটে যাবে। তাই তারা সবাই অনেক খুশি হয়ে যায় এবং তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে জিনসান আইল্যান্ডে পৌঁছে সেখানে তারা নতুন এক পৃথিবী গড়বে এবং মানব সভ্যতাকে আবারও শুরু করবে। এই উদ্দেশ্য নিয়েই তারা সবাই রওনা হয় জিনসান আইল্যান্ডের দিকে। আর এভাবেই খুব সুন্দর একটি এন্ডিংয়ের মাধ্যমে গল্পটি এখানেই শেষ হয়ে যায়।